আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমার পাশে ২ টা ছোট ভাই, ২ টা ছোট ভাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো তারা হচ্ছে যে আই অ্যাম জাপান প্রোগ্রামের মাধ্যমে বিশেষ করে হচ্ছে যে টিআইটিপি প্রোগ্রামে জাপানে আসছে। তো তাদের সম্পর্কে বিস্তারিত জানবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখতে থাকুন। তো ১ম এ হচ্ছে যে তুষার খানের পরিচয় দিয়ে শুরু করি। তো তুষার খান, তোমার পরিচয়টা ১ম এ দাও। তুমি কোথা থেকে আসছো, কিভাবে আসছো এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুষার ইমরান। আমি বাংলাদেশের রাজশাহী বিভাগের মহারাজপুর ইউনিয়নের ইউনিয়ন থেকে এসেছি হুম, হুম, আইএম জাপান প্রোগ্রামের মাধ্যমে হুম, গত বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখে। হুম, হুম, হুম। এখন বর্তমানে জাপান প্রবাসী। এই তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আহ, তো এরপরে হচ্ছে যে আজম খান, তোমার হাই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। হাই হাজিমে মাস্তে। আমার নাম মোহাম্মদ ইমাম আজম। আমি আইএম জাপানের মাধ্যমে গত বছর সেপ্টেম্বর মাসে জাপানে আসি। আমার দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ। হুম, আহ, এখন সিজুকা কেনে ইচিজোকুমু তেনে কর্মরত আছি। ওকে, ওকে, ঠিক আছে। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, প্রথমত আজম খানের কাছে, যে আজম খান, বাংলাদেশ থেকে তোমরা জাপানে যে আসছো, তো আমার বিশ্বাস যে লম্বা একটা জার্নি করে আসছো। তো এগুলো সম্পর্কে যে বিশেষ করে হচ্ছে যে তোমরা তো টিটিসি এর মাধ্যমে জাপানি ভাষা মনে হয় শিখছো। হাই তো টিটিসির এই জাপানি ভাষার প্রোগ্রামটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতে। টিটিসির জাপানি ভাষা প্রোগ্রামটা মূলত প্রথমে কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে যে হুম, টিটিসিতে ভর্তি হওয়ার জন্য। হুম, প্রথম এসএসসি পাস করতে হবে আপনাকে। তারপরে টিটিসির ফর্ম ছাড়া পরে ফর্মে যাবতীয় সব কিছু উল্লেখ থাকে যে আপনাকে 15 মিনিটে 3 কিলোমিটার দৌড়ানোর সক্ষমতা থাকতে হবে। 15 মিনিটে 3 কিলো। 3 কিলোমিটার, হ্যাঁ। হুম, এরপরে 35টা সিট আপ, 35টা সিট আপ। আর পুশ আপ 35টা, সিট আপ 25টা হ্যাঁ, দেওয়ার 35। হ্যাঁ। সক্ষমতা থাকতে হবে। হুম, 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 তো এগুলা যদি কমপ্লিট করে, হুম, 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 কমপ্লিট করার পরে টিটিসিতে ভর্তি হই। হুম, 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 ভর্তি হওয়ার পরে আপনার 6 মাস জাপানি ভাষা কোর্স শেষ করি। হুম, শেষ করার পরে আপনার আইএম জাপান রিকোয়ারমেন্ট পরীক্ষায়, হুম, চিটাং বিভাগীয় রিকোয়ারমেন্ট পরীক্ষায় হুম, হুম। পাশ করি। পাশ করার পরে আপনার আহ, মানিকগঞ্জে 4 মাসের ট্রেনিংয়ে ডাকে আর কি। এটা মানিকগঞ্জের ট্রেনিং না? মানিকগঞ্জে 4 মাসের ট্রেনিং। মানিকগঞ্জে তোমাদেরকে হচ্ছে কি শেখানো হয়? মানিকগঞ্জে টিটিসিতে যেই বিএমইটি থেকে যে বইটা দেওয়া হয়, হুম, হুম। ওইটাই মানিকগঞ্জে ভিন্ন আঙ্গিকে পড়ানো হয় আর কি। মানে মা- আহ, টিটিসিতে তোমাদেরকে যে বিষয়টা শেখানো হয় সেটা হ্যাঁ, হচ্ছে আনুষঙ্গিক আর একটু বিশেষ করে আরো বেশি বিস্তারিত। মানে বিস্তারিত। জাপানি কালচার যেমন হচ্ছে যে অহাসি দিয়ে ভাত খাওয়া, হাজি, হ্যাঁ চপস্টিক দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে। তারপরে জাপানিজ কালচার, জাপানিজ নিয়ম কানুন, হুম, গমির বনবেৎসু, হুম, এগুলা হইতে শুরু করে যাবতীয় সব কিছু হুম, হুম। শেখানো হয় টিটিসি মানে আর হচ্ছে, মানিকগঞ্জে। হ্যাঁ, আর সবাইকে একসঙ্গে হচ্ছে গোসল করা এই বিষয়গুলো। সবাইকে একসঙ্গে গোসল করা বলতে এটা হুম, হুম। আসলে খাসকাপ ট্রেনিং সেন্টারে আর কি। ও, এটা 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 কাজ করেছেন মানিকগঞ্জে না। মানিকগঞ্জে না? না হ্যাঁ, হ্যাঁ। না। তো যাই হোক, বিষয় হচ্ছে যে তাই, তুষার খান, তোমার কাছে আমার কিছু প্রশ্ন। যে হচ্ছে যে আমি যতটুকু শুনছি মানিকগঞ্জে যে তোমাদেরকে একটা লম্বা একটা সময় তোমাদের ট্রেনিং নেওয়া লাগে। তো মানিকগঞ্জে যখন তোমরা ট্রেনিং নাও, তো ট্রেনিং সম্পর্কে যদি বিস্তারিত বলতো, ওখানে কেমন কি, মানে আমি শুনছি যে ওখানে নাকি নির্যাতনও মানে হয়, এরকম কি কোনো কিছু আছে নাকি? অনেকেই বলে যে এরকম নাকি তোমাদেরকে হচ্ছে যে অনেক নির্যাতন করে, অনেক মানে নির্যাতন বলতে মানে একটু ইয়ে করে আর কি। এ ধরনের কোনো কিছু যদি তুমি আমাদেরকে বলতে, আসলে কি তাই? এটা কি সত্য বিষয়টা? সত্য নয় পুরোপুরি। তো কিছু ওখানে একটু কিবিসিপনা করা হয়, মানে একটু কঠিনভাবে হ্যাঁ, হ্যাঁ, নির্দেশনাগুলো পালন না করলে। হ্যাঁ, যারা নিয়ম নির্দেশ পালন করবে তাদের কাছে এটা কিছুই না, যারা একটু বেকা হ্যাঁ, 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 টেরা থাকে তাদের কাছে সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। মানে যারা নিয়ম পালন করবে না, কিছু ওখানে কিছু বাড়ির কাজ দেয়, প্রতিদিন রাত্রে লিখতে হয়, তারপর বিভিন্ন নিয়ম কানুন হুম, কিছু, মানে এক কথায় মাংনায় আসতে গেলে কিছু কষ্ট সহ্য করতে হবেই হুম। আর ও, কি। মানে ট্রেনিংটা একটু ভিন্ন আঙ্গিকে হয়। হুম, হুম। মানে এখানে যেখানে তোমাদেরকে ট্রেনিং নেওয়া হয় সেখানে তো তোমাদেরকে কিছু জাপানি কালচার শেখানো হয়, জাপানি কিছু নিয়ম শৃঙ্খলা শেখানো হয়। তো বিষয়টা হচ্ছে যে ওইটা যারা মানে না, যারা দেখা যাচ্ছে যে ওই বিষয়গুলো হচ্ছে যে মানতে পারে না, তাদের জন্য একটু হয়তো বা কঠিন মনে হয়। কঠিন মনে হয়। কিন্তু আসলে কি ওখানে কি নির্যাতন করা হয় এরকম কোনো কিছু? না না না, যারা
মানিকগঞ্জের রুলস রেগুলেশন গুলো মানতে পারে, মাইনা চলতে পারে, তাদের কাছে খুব সহজ মনে হয়। হ্যাঁ। আর যারা ওই রুলস গুলা মানতে রাজি না, তাদের কাছে একটু কঠিন মনে হয়। এই আর ওইটা তো আমার কাছে মনে হয় যে জাপানেও সেম, যেমন আমরা জাপানে আসি, হ্যাঁ জাপানে আসার পরে জাপানের যে নিয়ম শৃঙ্খলা হ্যাঁ এগুলো প্রথম প্রথম আমাদের মানতে একটু মানে হচ্ছে যে তাই অসুবিধা মনে হয়। তো আমরা যখন এই নিয়ম শৃঙ্খলাগুলো মানি তখন কিন্তু আমাদের কাছে জাপানের মানে আইনটা, জাপানের বিষয়গুলো সব কিছু কিন্তু নাগরিক সুযোগ সুবিধা বেশি। হ্যাঁ তো যার কারণে আমাদের কিছু তখন ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সহজ মনে কিন্তু হয়। যখন যখন আসি তখন আমাদের কাছে মনে হয় যে ওটা একটা জুলুম। তো ওই মানিকগঞ্জের যে সেন্টারটা আছে ওখানেও ওই রকম সেম Same. আমার কাছে হ্যাঁ, মনে হয়। হ্যাঁ। ঠিক আছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে তাই আসলে কি তোমাদের একটা বিষয় হচ্ছে যে তোমাদেরকে ওখানে নাকি আমি শুনছি যে ন্যাংটা করানো হয়, ন্যাংটা করে তোমাদেরকে যাবতীয় অনেক কিছু মানে পুরো শরীর হচ্ছে যে চেক করা হয় যে কোথাও কোনো দাগ আছে নাকি অথবা অপারেশন আছে নাকি। এই বিষয়টা সম্পর্কে যদি তুমি একটু বিস্তারিত বলতে। না, আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। মানে কোনো কোনো যে ন্যাংটা না, কোনো ন্যাংটা করানো হয় না। হুম ওই টিটিসিতে ভর্তি হওয়ার পূর্বে আপনাকে শর্ট প্যান্ট পরায়, শর্ট প্যান্ট পরানো অবস্থায় আপনাকে শরীরে কোনো টেটু আছে কিনা, হুম হুম টেটু করা আইন জাপান দামে নিষেধ, মানে জাপানের কালচার অনুযায়ী এটা তো নিষেধ টেটু করা। আবার কোনো অপারেশনের দাগ আছে কিনা, হুম হুম বড় ধরনের কোনো অপারেশন আছে কিনা, এই ধরনের ছেলে পেলে বাদ। হুম হুম তারপরে দাঁত দাঁত চেক আপ, চোখ চেক আপ, এগুলো আছে, হুম এগুলো তো আছে। বডিতে কোনো অ্যালার্জি বা কোনো কিছু বড় ধরনের কোনো ইয়ে আছে কিনা, হুম হুম হুম। ওইটি দেখা দেখা হয়। আর আর নাহলে আর কোনো কিছুই না, মানে অন্য কোনো কিছু অন্য দেখা কোনো হয়নি। কিছু আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা এতদিন ধরে যে বিষয়টা জানছি ওটা সম্পূর্ণ ভুল, মানুষের হচ্ছে যে একটা বানানো আর কি। বানানো। হ্যাঁ, তো এটা তো ন্যাড়া করা হয়, এটা তো বাস্তব। চুল ন্যাড়া করা এটা আইম জাপানের একটা বৈশিষ্ট্য, আসলে আলাদা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা এটা একটা সপ্তাহে একদিন হ্যাঁ সপ্তাহে একদিন হচ্ছে যে ন্যাড়া করতে নাড়া হয় না। করে। আগে 2 সপ্তাহে একদিন ছিল, এখন নতুন ভাবে নিয়ম করেছে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ন্যাড়া হতে হবে। নাড়া হতে হবে, আর প্রতিদিন দাড়ি সেভ করা লাগবে। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন বিষয় হচ্ছে যাতে আমি তোমাদের সম্পর্কে কিছু কথা জানতে চাই, যদিও বা আমি বর্তমানে আই এম জাপানে আছি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি যদিও বা কম বেশি জানি, সাধারণ যারা মানুষ আছে যারা ভিডিওগুলো দেখবে তাদের উদ্দেশ্যে আর কি হচ্ছে এগুলা প্রশ্ন মানে জানার জন্য আই এম জাপান সম্পর্কে একটু বিস্তারিত যদি বলো, কিংবা কেমন এদের সম্পর্কে, যে ভালো লাগা অথবা খারাপ, এটা তোমাদেরকে জাপানে যে নিয়ে আসছে কোনো আসার পরে তোমাদের যেমন প্রত্যেক মাসে মাসে মনে হয় আম জাপানে যারা আমাদের মতো যারা কর্মী আছে তোমাদের খোঁজ খবর নেয়, হ্যাঁ কোম্পানিতে গিয়ে খোঁজ খবর নেওয়া লাগে। তো কেমন মনে হয় তোমাদের এটা? আইম জাপান একটা স্বচ্ছ এবং অনেক সুন্দর প্রতিষ্ঠান, যা সম্পূর্ণ বাংলাদেশ থেকে বিনা খরচায় জাপানে আসার একটা মাধ্যম। এটাই একটি স্বচ্ছ প্রতিষ্ঠান। মানে বিনা খরচে হ্যাঁ, বিনা জাপানে আসা। হ্যাঁ, বিনা মানে পরিশ্রম আছে, বিনা টাকায়। এক কথায় বিনা টাকায়, কোনো টাকা পয়সা কিছুই লাগে না, একমাত্র মেডিকেলের খরচ, তা ওইটা আবার বাংলাদেশে থাকার সময় টাকা লাগে। আবার জাপানে যেটা মেডিকেল হয় এটা ওরাই দেয়, ওটা আমাদের কোনো টাকা লাগে না। আর জাপানে 1 মাস ট্রেনিং হয় আবার খাস খাবে আসার পর। মানে জাপানে এক মাস আসার পরে তারপর এক মাস আবার কাজ খাবে, মানে কাজ খাবে বলতে সাইতামা একটা ট্রেনিং সেন্টার। সাইতামা বিভাগ, যেটা সাইতামা বিভাগে কাজকাবে নামের হচ্ছে যে একটা শহর। তো ওই শহরে হচ্ছে ওদেরকে হচ্ছে যে 1 মাস হচ্ছে আবার জাপানের কালচার, জাপানে বিশেষ করে হচ্ছে রাস্তাঘাটে সাইকেল থেকে শুরু করে জাপানে কিভাবে চলাফেরা করতে হয় এই সংক্রান্ত মানে রুলস সম্পর্কে আর কি হচ্ছে বেশি জানানো হয়, ঠিক হ্যাঁ, তো? জি, হুম হুম আপনি বলছিলেন কি ন্যাংটা করে গোসল করাতে হয়, এটা খাস খাবেতে নিয়ম আছে, কিন্তু আমরা বাংলাদেশের কেউ ন্যাংটা হয়ে গোসল করি না। ওইটা অন্য দেশের গুলো করে, যেরকম ভিয়েতনাম আছে, ওদের সেটা ওদের নিজস্ব ব্যাপার, আমরা ওটা করি না। হুম হুম আমরা প্যান্ট পরে, লুঙ্গি পরে, আমাদের যেগুলো ড্রেস গোসল করার সময় আমরা যেগুলো পরে থাকি, গামছা, এগুলো পরে আমরা গোসল করি। হুম মানে কোনো কিছু খিবিসি নিয়ম নাই, হয়তো খিবিসি পোনা একটু করবেই। এটা আপনি ভালো নিয়ম না জায়গা। মানলে, নিয়ম এটা না এটা মানলে হ্যাঁ আপনাকে নিয়ম কিছু শিখাইতে গেলে কিছু কঠিন হতে হবে কোনো কিছু বিষয়ে। এই তো। তো আসলে আমার কাছে এখানে একটা প্রশ্ন, একটা উত্তর বলতে হচ্ছে কি, জাপানের কালচার অনুযায়ী হয় কি জাপানিজরা তোমার হচ্ছে যে অনসেনে যায়, অনসেনে গেলে হয় কি ওরা কিন্তু হচ্ছে যে সবাই মিলে ন্যাংটা হয়ে অনসেনে বসে হচ্ছে গিয়ে বসে থাকে, এটা কি তোমাদের জানা আছে? এই ব্যাপারে আমাদেরকে আইম জাপানে বলছে, হুম হুম হোত্তাসেন সে বলছে যে অনসেনে এরকম হুম হুম। ন্যাংটা হয়ে গোসল করে সবাই, ও, সাতশো onsen- হইতে শুরু করে যারা আছে, কম্পা খাইছেন,
সবাই না, এরকম শুধু যে করে। শুধু যে পরিচিত একসঙ্গে যে সবাই ইয়ে করে তা না, হ্যাঁ। এখানে অপরিচিত যে অনসেন থাকে সেই হ্যাঁ। অনসেনে দেওয়া আছে যে তাই বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন জেলার হ্যাঁ। বিভিন্ন জায়গার মানুষ। হ্যাঁ, সেখানে তোমাকে হচ্ছে ন্যাংটা হয়ে অনসেনে এটা প্রবেশ করতে হয়। ওটা আসলে হচ্ছে জাপানের কালচার আর কি এটা। হ্যাঁ। তো যাই হোক, ওটা নিয়ে বলার কিছু নেই। তো যাই হোক, আর তোমাদের কাছে আমার কিছু হচ্ছে যে তোমাদের জাপানে আসার পরে হ্যাঁ। তোমাদের ফিলিংসটা কেমন জাপান সম্পর্কে, যে আসলে তোমাদের এসে কেমন কি হয়েছে এ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। ফিলিংসটা বলতে কি বলবো, যে বাংলাদেশ আর জাপান দুই ধরনের কালচার থেকে শুরু করে পরিবেশ, তার মানুষ, সব কিছুই ভিন্ন। জাপানে প্রত্যেকটা জায়গা দেখার মতো, প্রত্যেকটা জিনিস জানার মতো, যে জিনিসগুলা জানি না, এ- এই জিনিসটা কিভাবে করতে হয়, ওই জিনিসটা কিভাবে করতে হয়, সবগুলাই মূলত নতুন নতুন। ওদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী করতে হয় আর কি। এই তো তুষার স্যার, তোমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে তাই জাপানে তুমি আসছো, আসার পরে তোমার মাসিক ইনকাম কেমন থাকে আলহামদুলিল্লাহ এটা অনেক সম্পর্কে যদি একটু বিস্তারিত অনেক ভালো। যেহেতু ফ্রি টাকা এসেছি, স্টুডেন্ট ভিসে আসতে গেলেও 10 লক্ষ টাকা খরচ করে আসতে হয়। আর এখানে আমি সরাসরি জব ভিসে এসেছি, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। আর যে পরিবেশে থাকি, যে বাসায় থাকি, এটা বাংলাদেশে আমার পক্ষে কোনোদিনই সম্ভব হতো না। আমি যে বাসায় বাস করি এখন, মানে বাংলাদেশে এরকম বাসা তৈরি করতে অনেক ব্যয়বহুল, আর আমার পক্ষে এত টাকা খরচ করে বাসা তৈরি করা সম্ভব হতো না। তো তুমি যে বাসায় থাকো সেই বাসায় আমার জানা মতে তুমি যে প্লেট আছে, তারপর হচ্ছে যে তোমার বাসায় যে ফ্রিজ আছে, রাইস কুকার আছে, ওভেন আছে, এগুলো সব কিছু তোমার কোম্পানি হচ্ছে যে কোম্পানি বহন তাই না? করে, এগুলো সম্পূর্ণই বহন করে। এসি থেকে শুরু করে যা আছে সম্পূর্ণই কোম্পানি বহন করে। এমনকি হিটারও আছে, শীতের সময় হিটার, হুম, গরমের সময় এসি। হুম। এগুলো। আর বেতন, যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন, বেতন, মানে ওটা ফ্রিলি তুমি বলো যে হচ্ছে হ্যাঁ, যে তুমি বেতনটা monthly কেমন হয়তো salary? বলতে হয় না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তাও পারো বলছি তারপরেও। হুম, বেতন আমি প্রতি মাসে আমার সম্পূর্ণ খরচ বাদ দিয়েও, হুম, মানে ওভার টাইম না থাকলেও আমি বাংলাদেশি টাকায় পাই 95,000 থেকে 1 লক্ষ টাকা সেভ করতে পারি প্রতি মাসে আমার সম্পূর্ণ খরচ বাদ দিয়ে। আর যদি ওভার টাইম থাকে, আমার ওভার টাইম আছে আমার কোম্পানিতে। হুম, ওভার টাইম, ওভার টাইমে কাজ করলে হয়তো কোনো মাসে 20 ঘন্টা, 30 ঘন্টা, 25 ঘন্টা, 40 ঘন্টা এইভাবে কাজ হয়। দেখা যায় যে ভালো 1,20,000, 15,000, আমার প্রতি মাসে 1,10,000 থাকে। এটা থাকেই মানে এভারেজে আমাদের তাও আমার থাকে। জাপানে আসার পর থেকে। এক কথায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হুম, হুম, হুম। যাই হোক, বিষয় হচ্ছে যে তাই অনেক কিছু তোমাদের কাছ থেকে জানা গেল। আসলে বিশেষ করে হচ্ছে যে তাই স্টুডেন্ট ভিসায় যারা আসে, বিশেষ আমাদের মতো যারা আমরা স্টুডেন্ট ভিসাতে আসছি, আসার পরে 8-10 লাখ টাকা হচ্ছে যে ইনভেস্ট করে জাপানে আসা লাগে। আরেকটা জিনিস হচ্ছে জাপানে প্রোগ্রামের মাধ্যমে তোমরা যদি আসো, মানে বিশেষ করে TITP যে ভিসাটা, এই ভিসার মাধ্যমে জাপানে আসার পরে তারপর হচ্ছে যে যখন এরা যখন আবার দেশে যাবে, 3 বছরের প্রোগ্রাম শেষ করে যদি দেশে যায়, তাহলে এরা সর্বনিম্ন 6 লাখ ইয়েন আবার হচ্ছে জাপান থেকে পাবে। আর যদি হচ্ছে 5 বছর প্রোগ্রাম শেষ করে যায়, তাহলে ওরা হচ্ছে যে 10 লাখ জাপানি ইয়েন ওদেরকে অ্যাকাউন্টে, বাংলাদেশে যাওয়ার পরে ওদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় নাকি? এটাকে আমি মিথ্যা বলতেছি? না, 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 এটা পাওয়া যায়। এই টাকাটা তুমি কিন্তু আবার এটা পাচ্ছ। আমাদের তার যারা মানে সেনপাই আছে তারা পাইছে অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে তুমি হচ্ছে যে আসার পর থেকে যে মাস থেকে কাজ করতেছো সে তার পরের মাস থেকে তুমি স্যালারি পাচ্ছ, এবং তুমি যাওয়ার পরে আবার যখন দেশে যাবে বাংলাদেশে, যাওয়ার পরে আবার তুমি 10 লাখ জাপানি ইয়েন আবার পাচ্ছে এরা। তো এরপরে আবার কি হচ্ছে যে তোমার তো নেন কিনে যে টাকাটা ওইটা তো আবার ব্যাক পাচ্ছই, একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট আর কি পাওয়া যায়, যেটা হচ্ছে পরবর্তীতে তুমি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু করতে পারো। তো যাই হোক, তোর শাসনের কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি কন্টিনিউ জাপানে থাকতে চাও? চাই, এমন দেশে কেউ কে না থাকতে চাই। সবাই চাই নিজের পরিবার নিয়ে আসুক। তা আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে নিজের পরিবার নিয়ে আসবো, থাকবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তুমি কি হচ্ছে যে ASS ডাব্লিউতে যাওয়ার চিন্তা ভাবনা আছে তোমার? হ্যাঁ, এটা তো আমার বাংলাদেশ থেকে আসার আগেই এটা আমার মাথায় এই ব্যাপারে অনেক আগ্রহ যে আমি এখন TITP ভিসায় আছি, পরবর্তীতে SSW ভিসায় আসবো, SSW 2, 1, SSW ক্যাটাগরিগুলো শেষ করব। মানে এইচও থেকে শুরু করে হ্যাঁ, পার্মানেন্ট হ্যাঁ। রেসিডেন্সি যা কিছু হ্যাঁ, করার দরকার যা সেগুলো কিছু করবে। আছে ওইগুলো আমি আস্তে আস্তে শেষ করবো, প্লাস জাপানি ল্যাঙ্গুয়েজটারে আরো একটু আপ করার চেষ্টা ওয়াও, ওয়াও, করতেছি। ওয়াও, খুব একটা ভালো একটা এই সিদ্ধান্ত। জাপানে থাকতে হলে পরে জাপানিজ ল্যাঙ্গুয়েজের মানে বিকল্প কোনো কিছু নেই। বিকল্প কোনো কিছু নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।